এক অন্যরকম সুখকর অভিজ্ঞতা সঞ্চার করে সংগঠনের সকল সদস্যের মনে। আজ সেরকম একটি দিন। বেলঘরিয়া শঙ্খমালার পক্ষ থেকে বাপকে আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সেই সাথে আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি আমাদের অত্যন্ত কাছের আবৃত্তি শিল্পী মাননীয়া শ্রী রত্না মিত্র মহাশয়কে। আমরা কৃতজ্ঞ আজকের এই উৎসবের উদযাপনে আমাদেরকে সামিল করার জন্য। শুরু করছি নীরবিন্দু। সাধারণ তুমি সাধারণ তাই অসাধারণের গানে, উতলা হয়েও না তোমার যা কিছু স্বপ্ন সীমা টানো তার। তুলে দাও খিল হৃদয়ে নিখিল বসুধার সন্ধানে, যেও না তোমার নেই অধিকার দুর্লভ তার গানে। সাধারণ তুমি সাধারণ তাই, ছোট আশা ভালোবাসা তাই দিয়ে ছোট হৃদয় ভরাও। তার বেশি যদি কিছু পেতে চাও, পাবে না যাকে আজও চেনা হলো না সর্বনাশা। সেই মায়াবীর গান ভুলে যাও, ভুলো তার ভালোবাসা। সাধারণ তুমি সাধারণ তবু অসাধারণের গানে, ভুলেছ পুড়েছে ছোট ছোট আশা, পুড়েছে তোমার ছোট ভালোবাসা। ছোট হাসি আর ছোট কান্নার সব স্মৃতি সেই প্রাণে, বুঝে মুছে যায় যে প্রাণ হারায় সেই অমূর্ত গানে। সাধারণ তুমি সাধারণ তবু অসাধারণের গানে, বুঝে মুছে যায় যে প্রাণ হারায় সেই অমূর্ত গানে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী 40-এর দশকের এমন এক কবি যার ছেলেবেলা কেটেছে অতি শান্ত অথচ গভীর এক জীবনচর্যার ভেতর। কবি যে সময় বেড়ে উঠেছেন, কাজ করেছেন, সেই সময়টা ছিল তীব্র এক ভাঙনের অশনি সংকেত। গ্রাম আর শহরের মধ্যে তখন এক দুস্তর ফারাক। গ্রামের মানুষের কাছে শহর ছিল নিতান্তই এক দূরের বিষয়। এই রকম একটা প্রেক্ষাপটে 40-এর কবিতার অন্যতম সেনাপতি আমাদের এই কবি গিয়েছিলেন এক শহুরে চারণ গান। এ কোন যন্ত্রণা দিবসে আর এ কোন যন্ত্রণা রাতে, আকাশে স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে। বোঝেনি রাত্রির ঝোড়ো হাওয়ায় যখন চলে মাতামাতি, জ্বালাতে নেই কোনো আকাঙ্ক্ষায়, জ্বালাতে নেই মোমবাতি। ভেবেছে সবখানি খোলা দুয়ার, দেখেনি দেয়ালের লেখা, এবং বোঝেনি যে বারান্দার ধারেই তার সীমারেখা। তবু সে গিয়েছিল বারান্দায়, কাঁপেনি তবু তার বুক। তবু সে মোমবাতি জ্বেলেছে হায়, দেখেছে আকাশের মুখ। তবু সে গিয়েছিল বারান্দায়, কাঁপেনি তবু তার বুক। তবু সে মোমবাতি জ্বেলেছে হায়, দেখেছে আকাশের মুখ। স্কুলের পড়ায় কোনোদিনই আগ্রহ ছিল না কবির। ছেলেবেলায় অজস্র বই পড়তেন বটে, কিন্তু সেসবই গল্পের বই। স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড হতো তাদেরকেও যথাসাধ্য এড়িয়ে চলতেন তিনি। একমাত্র বাবা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়া বাড়ির প্রত্যেকেই খোকার ভবিষ্যৎ নিয়ে যার পরনাই চিন্তিত হয়েছিলেন এক সময়। 5.5 বছর বয়স থেকেই যে ছেলে কাব্য লেখে, সে যে উচ্ছন্নে যাবেই তা নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না। আসলে সকলেই তো অমূলকান্তি হতে পারে না, বেশিরভাগই ডাক্তার, ইঞ্জিনিয়ার নইলে মাস্টার হতে চায়। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। কবির ছেলেবেলা কেটেছে গ্রামে, পরবর্তী জীবনে শহরে ফিরে এলেও তার স্মৃতিতে বারবার ভেসে উঠেছে এক চিত্ররূপময় জগৎ। স্বপ্নে দেখা ঘর দুয়ার, পুকুর মরাই, সবজি বাগান, জংলাডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেয়া উঠোন খানি রোদ্দুরে টান টান। ধান খুঁটে খায় 4টে চড়ুই দোলমঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় বাড়ি, দুপুরবেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুঁটলি বাঁধা, অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। 40-এর দশকে এক অস্থির ভাঙনের পটভূমিকা তৈরি হয়েছিল। একদিকে দারিদ্র্য, অন্যদিকে সমগ্র পৃথিবী সহ ভারতবর্ষের উপনিবেশগুলির তরুণ বিপ্লবীদের লড়াই, 42-এর ভারত ছাড়ো আন্দোলন, দেশ বিভাগের ঠিক আগে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলমানকে আলাদা করে দেওয়া 46-এর দাঙ্গা মানুষের প্রতিদিনের বেঁচে থাকাকে আক্রমণ করছিল। এই সব কিছুকে নিয়েই হাহাকার করে উঠেছিল রোমান্টিক ও বস্তু সচেতন কবি হৃদয়। পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ, আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি, বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা, খুলেছ মানচিত্রখানি। অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। বছরটা ছিল ইংরেজিতে 1943 ও বঙ্গাব্দের হিসেবে 1350। এই সময়ের মর্মান্তিক দৃশ্যগুলির স্মৃতি আমাদের মনের মধ্যে এক দগদগে ক্ষতের মতো লেগে আছে। নিজের আত্মকথায় কবি বলছেন, 50-এর মন্বন্তরে দেবদেবীর কোনো হাত ছিল না। 76-এর মন্বন্তরের মতোই 50-এর মন্বন্তরও কোনো দৈব দুর্বিপাক নয়। এরও মূলে রয়েছে ইংরেজ সরকারের সহযোগিতায় তাদেরই পেটোয়া গুটিকয় চক্রী ব্যবসায়ীর উদগ্র অর্থ লালসা। এই দুয়ে মিলে একেবারে ছক কষেই মন্বন্তরটা সেদিন ঘটিয়ে দেওয়া হয়েছিল। অনাহারে মারা গিয়েছিল 30 থেকে 40 লক্ষ মানুষ। এই ম্যানমেড ফেমিন সমগ্র দেশকে করে তুলেছিল মৃত্যুর আবাস। মন্দির না মসজিদ না বিতর্কিত কাঠামো,
এই ধুন্ধুমার তর্কের ভেতর থেকে কানাউঁচু পিতলের থালা বাজাতে বাজাতে বেরিয়ে এলো পেটে পিঠে এক হয়ে যাওয়া হাড় জিরজিরে দুটি লেংটি পড়া মানুষ। তাদের মাথার উপরে দাউ দাউ করে জ্বলছে মধ্যদিনের সূর্য। তবুও যে তারা হাসছে তার কারণ তাদের একজনের নাম হতেই পারত সিকান্দার শাহ, আর অন্যজনের সেলুকাস। ভিড়ের ভিতর থেকে পিতলের থালা বাজাতে বাজাতে বেরিয়ে এসেছে দুই লেংটি পড়া ঐতিহাসিক পুরুষ। তাদের মাথার উপর জ্বলছে অনাদি ভারতবর্ষের আকাশ। আর ইতিমধ্যেই কয়েকটা দিন যেহেতু বৃষ্টি হয়েছে, তাই তাদের ফুটি ফাটা পায়ের তলায় আর্যাবর্তের ঘাস এখনো হলদে হয়ে যায়নি। কাল থেকে ঠিক পাল্টে যাব, দেখে রাখিস তোরা। বলতে বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া পথের মধ্যিখানে। ভেবেছিলুম যেদিকে যাই জ্বালতে জ্বালতে যাব, শহরগঞ্জ, কারখানা, কল। কিন্তু এখন প্রাণে অন্যরকম ভুজুং দিচ্ছে, অন্যরকম হাওয়া। এই নে, তোকে দিলুম বাড়ি নতুন ঘরে ছাওয়া, দিলুম আগরতলার শীতল পাটি, কৃষ্ণা গাভীর দুগ্ধ দিলুম বড্ড রকম মিঠে, এবং সোদর মলিন মধু, 14 আনা খাঁটি। শুনেই আমি চমকে উঠি, পথের শক্ত ইঁটে লাথি কষাই, হাওয়ার মধ্যে ঘোড়া ঘুরিয়ে বলি, আয় রে আমার অশ্বমেধের ঘোড়া, আয় যেরকম কথা ছিল তেমনি করে বাঁচি। আয় রে আমার অশ্বমেধের ঘোড়া, আয় যেরকম কথা ছিল তেমনি করে বাঁচি, আয় যেরকম কথা ছিল তেমনি করে বাঁচি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামল, ভারতবর্ষে স্বাধীনতা এলো, কিন্তু এই অপরিণত স্বাধীনতা স্বস্তি দিতে পারল না কবিকে। আশা ছিল শান্তিতে থাকার, আহা ব্যর্থ হলো সেই আশা, যেহেতু মস্তিষ্কে ছিল তার মস্ত একটা ভীমরুলের বাসা। এবং সাদা যে কালো নয় নীল কিংবা লাল, যেহেতু সে তাতেও সংশয় লালন করেছে চিরকাল। সুতরাং শান্তিতে থাকার আহা ব্যর্থ হলো সব আশা, মস্তিষ্কে অবশ্য ছিল তার মস্ত একটা ভীমরুলের বাসা। একটা চক্ষু কাজ করে না, অন্যটাতে দেখতে পারি জংলা বাগান, নির্জলা মাঠ, বাজপরা তাল গাছের সারি। একটা চক্ষু কাজ না করুক, অন্যটা ঠিক দেখতে পারে তাসের বাড়ি ভাঙছে কারা, ভেড় জমেছে খালের ধারে। মিছিল এখন মুখ খোলে না, সব দরজায় আটা কুলু, কিন্তু মনে হয় না যে তার জন্যে ওরা দুঃখিত খুব। যে চোখ দিয়ে দেখছি এসব, সেটাও বন্ধ করব কিনা ভাবি, শুধুই ভাবতে থাকি, কিন্তু কিছুই ঠিক বুঝি না। এই প্রেক্ষিতেই উঠে এলো 1971 সাল। শিশু স্বাধীনতা কৈশোরে পদার্পণ করেছে তখন। যে আশা নিয়ে একদিন ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, সেই স্বাধীনতা আজ ব্যর্থতায় পর্যবসিত হলো। চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে শাসক এবং তাদের সাহায্যকারী শোষকের দল। মানুষ তখন দিশেহারা, রাজাকে প্রশ্ন ছুড়তে পারছে না কেউ, রাজা, তোর কাপড় কোথায়? সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? যাও যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক,
সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? রাজা তোর কাপড় কোথায়? তবে শেষ পর্যন্ত যে কোনো বড় শিল্পীর মধ্যেই আশা ও ভালোবাসার একটা জগৎ লালিত হয়। কবির চোখে পরানো থাকে এক মায়া কাজল, যার ছোঁয়ায় সব দৈন্য ঢেকে যায়। এঁদোগলির পলস্তরা ফাঁসা বাড়িগুলো তখন নিমেষে বড় রহস্যময় হয়ে ওঠে। কঙ্কালসার শহরের চেহারাটাও লাবণ্যময় বলে ঠেকতে থাকে। পাহাড় প্রমাণ যন্ত্রণাকে পাশ কাটিয়ে আশার বাণী প্রকাশ পায় শব্দবন্ধে। ও পাখি তুই কেমন আছিস, ভালো কি? এই তোমাদের জিজ্ঞাসাটাই মস্ত একটা চালাকি। শূন্যে যখন মন্ত্র পড়া অস্ত্র হানো, তখন তোমরা ভালোই জানো আকাশটাকে লোপাট করা দারুণ দুর্বিপাকে পাখি কেমন থাকে। অন্যদিকে তুমিও জানো, সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটায় তৈরি হয়নি এমন কোনো খাঁচা। দুই নয়নের অতিরিক্ত একটি যদি নয়ন জ্বালো, তবেই বুঝবে এই না ভালোর অন্ধকারেও আছি ভালো। কেন আর কান্নার ছায়ায় অস্ফুট ব্যথার কানে কানে কথা বলো, বেলা বয়ে যায়। এসো এই রৌদ্রের বাগানে। এসো অফুরন্ত হাওয়ায় স্তবকিত সবুজ পাতার কিশোর মুঠির ফাঁকে ফাঁকে, সারাটা সকাল গায়ে গায়ে যেখানে টগর জুঁই আর সূর্যমুখীরা চেয়ে থাকে। এসো এই মাঠের উপরে খানিক সময় বসে থাকি। এসো এই রৌদ্রের আগুনে বিবর্ণ হলুদ হাত রাখি। এই আলো হাওয়ার সকাল, শোনো গো সুখ বিলাসিনী, কতদিন এখানে আসিনি। কত হাসি কত গান আশা দূরে ঠেলে দিয়ে কত কাল হয়নি তোমাকে ভালোবাসা। কেন আর কান্নার ছায়ায় অস্ফুট ব্যথার কানে কানে কথা বলো, বেলা বয়ে যায়। এসো এই রৌদ্রের বাগানে, কথা বলো, বেলা বয়ে যায়। এসো এই রৌদ্রের বাগানে, এসো এই রৌদ্র